গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সাথে ইসরায়েলি সেনাদের তীব্র লড়াইয়ের কথা স্বীকার নেতানিয়াহুর। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টে আরও ৭৩ জন নিহত। ৩ মাস বন্ধ থাকার পর অবশেষে গাজায় প্রবেশ করল ত্রাণ। এবার তেল আবিবের বিরুদ্ধে শক্ত অবস্থান যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগিরই মুখোমুখি বৈঠকে বসবেন ট্রাম্প পুতিন। যুদ্ধবিরতি চাইলেও নিজেদের অঞ্চল থেকে সেনা হটাবেন না জেলেনস্কি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সাথে আইডিএফ সেনাদের তীব্র লড়াইয়ের কথা স্বীকার করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের প্রতিরোধ সত্ত্বেও পুরো গাজা দখলের ঘোষণা দিয়েছেন তিনি। গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ ইস্যুতে স্বীকার করলেন বন্ধু রাষ্ট্রের চাপে বাধ্য হয়েছেন পিছু হটতে। আবারও অজানার পথে যাত্রা। খান ইউনিসে ইসরায়েলি হামলা আরেক দফা জোরদার। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বিপর্যস্ত ফিলিস্তিনিরা। নির্বিচার বোমা হামলার ক্ষুধার্তদের হাহাকার। গাজার এমন পরিস্থিতিকে অনেকেই তুলনা করছেন ভিয়েতনাম যুদ্ধের সাথে। এ অবস্থায় মিত্ররাই যে সমর্থন তুলে নিয়েছে সেটি স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজেই জানিয়েছেন, এতদিন যারা অস্ত্র আর অকুণ্ঠ সমর্থন দিয়ে সহায়তা দিয়ে আসছিল, তারাও এখন ক্ষুধার্ত ফিলিস্তিনিদের দুর্বিষহ অবস্থা দেখে মুখ ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা বছরের পর বছর ধরে ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই সমর্থন দিয়ে আসছিল, তারাই এখন এসে বলছে হামাসের বিরুদ্ধে বিজয় অর্জনে অস্ত্রসহ সব সহায়তা দিয়েছে, নিরাপত্তা পরিষদে সুরক্ষা দিয়েছে, কিন্তু ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ছবি দেখে মেনে নিতে পারছে না, আমাদের আর সমর্থন দিতে পারবে না। মিত্রদের সাথে মনোমালিন্য হলেও পুরো গাজা দখলের পরিকল্পনায় অটল নেতানিয়াহু। যদিও তিনি অকপটে স্বীকার করেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রতিরোধের কারণে উপত্যকায় তীব্র লড়াইয়ের মুখে পড়েছে তার সেনারা। গাজায় প্রচন্ড লড়াই চলছে, এর মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি, উপত্যকার সমস্ত অংশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছি। হামাস যাতে মানবিক সহায়তা লুট করতে না পারে তার নিশ্চিতের জন্যই গোটা গাজার নিয়ন্ত্রণ নিতে হবে। এটাই আমাদের যুদ্ধ ও বিজয় পরিকল্পনা। অনেক পশ্চিমা দেশই গাজায় আগ্রাসনে ইসরায়েলকে সহায়তা দিয়ে আসছে, তবে ঐতিহাসিকভাবে তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের ভূমিকা সবাইকে ছাড়িয়ে গেছে। বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে কারা ইসরায়েলের ওপর থেকে সমর্থন তুলে নেয়ার হুমকি দিয়েছে তা প্রকাশ করেননি নেতানিয়াহু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন চলছেই। আইডিএফের চলমান অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টে মধ্যরাত থেকে প্রাণহানির শিকার আরও কমপক্ষে ৭৩ জন। গাজায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু। হামলা থেকে বাদ পড়েনি উত্তর, মধ্য ও দক্ষিণের কোনো অঞ্চল। মূল টার্গেট শরণার্থী শিবির সহ জনবহুল এলাকাগুলো। উত্তর গাজায় বোমা বর্ষণে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২২ জন। দেইর আল বালায় ভয়াবহ হামলায় নিহত হয়েছেন আরও ১৩ ফিলিস্তিনি। নুসেইরাত শরণার্থী শিবিরেও চালিয়েছে আগ্রাসন, প্রাণ গেছে ১৫ জনের। আইডিএফের আগ্রাসনে বিপর্যস্ত খান ইউনুস ও ২টি পৃথক হামলায় মারা গেছে অন্তত ১০ ফিলিস্তিনি। টানা ৩ মাস সম্পূর্ণ বন্ধ থাকার পর অবশেষে আবার ত্রাণ ঢুকল গাজায়। সোমবার জরুরি সহায়তা নিয়ে ৯টি ট্রাক প্রবেশ করেছে অবরুদ্ধ উপত্যকায়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ। যদিও প্রয়োজনের তুলনায় এই ত্রাণ অতি সামান্য বলেও জানিয়েছেন তিনি। বলেন, গাজাবাসীকে বাঁচাতে উপত্যকায় দৈনিক অন্তত ৫০০ ত্রাণবাহী ট্রাক পাঠানো প্রয়োজন। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার ১০ লাখ মানুষের জন্য ৪ মাসের খাদ্যপণ্য সীমান্তে মজুদ করেছে তারা। যদিও উপত্যকায় ঠিক কতটুকু ত্রাণ প্রবেশ করতে পারবে কিংবা কিভাবে তা বিতরণ করা হবে তা এখনো স্পষ্ট করেনি ইসরায়েল। 11 weeks of a complete blockade. আজ ক্যারম শালম সীমান্ত দিয়ে আমাদের ৯টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। পরিস্থিতি যতদিন যুদ্ধবিরতির দিকে না এগুচ্ছে, ততদিন উপত্যকায় ত্রাণ সরবরাহ চালিয়ে যেতে হবে আমাদের। বৈরী পরিস্থিতিতেও যতটুকু সম্ভব নিজেদের দায়িত্ব পালন করে যাব।
গাজা ইস্যুতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছেই। এবার তেল আবিবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। উপত্যকায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ না করলে তেল আবিবকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে প্রভাবশালী দেশ তিনটি। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বয়কটের দাবি জানিয়েছে স্পেন। গাজায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশের দাবিতে একযোগে বিবৃতি দিয়েছে 22 ইউরোপীয় দেশ। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টসের নামে শুক্রবার থেকে গাজায় নতুন উদ্যমে নৃশংসতা শুরু করেছে ইসরায়েল। আরও উদ্ধত, আরও আগ্রাসী রূপে তাণ্ডব চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মাত্র 4 দিনেই প্রায় 600 ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে নির্মম এই অভিযান। বিশ্বজুড়ে যখন সমালোচনার ঝড় চলছে, তখন ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল প্রভাবশালী 3 দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডকে জঘন্য আখ্যা দিয়ে তেল আবিবের পাশে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তারা। অবিলম্বে চলমান সামরিক অভিযান বন্ধ না করলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। প্রায় 80 দিন অভুক্ত রাখার পর সোমবার উপত্যকায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল, যা 24 লাখ অনাহারী গাজাবাসীর জন্য অপ্রতুল। তাই ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ দ্রুত তুলে নেওয়ার তাগিদ লন্ডন, প্যারিস, অটোয়ার। এদিকে গাজায় আগ্রাসনের জেরে ইউরোভিশন সহ ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে স্পেন। 3 বছর আগে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, তখন তাদের সকল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। ইসরায়েলের বেলায়ও তা করা উচিত। দ্বিমুখী নীতি মানতে পারবো না, সংস্কৃতির ক্ষেত্রেও না। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছি। ফ্রান্স, স্পেন সহ গাজা ইস্যুতে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে ইউরোপের মোট 22টি দেশ। উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণের পূর্ণ সরবরাহের দাবিতে বিবৃতি দিয়েছে দেশগুলো। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। আইডিএফ জানিয়েছে উপত্যকার উত্তরাঞ্চলে অভিযানের সময় ঘটেছে এই ঘটনা। নিহত সেনার নাম পরিচয় প্রকাশ করেছে আইডিএফ, তবে নিহত ওই সেনার মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা নিজ দেশের সেনাদের গুলিতেই মৃত্যু হয়েছে তার। তবে প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গের পর গাজায় আবারও আগ্রাসন শুরুর পর ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পাল্টা হামলার মুখে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। মারা যায়নি মোহাম্মদ সিনোয়ার, এমন দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির শীর্ষ নেতা ওসামা হামাদানের বরাতে এই তথ্য প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম তেহরান টাইমস। দাবি, মোহাম্মদ সিনোয়ারকে হত্যার লক্ষ্যে ইসরায়েল গাজায় বর্বরতা চালালেও তাদের অভিযান ব্যর্থ হয়েছে। জানান, এখনও হামাসের সামরিক শাখার এই প্রধান দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। এর আগে সৌদি আরব ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল হাদাথ জানিয়েছে, গাজার টানেল থেকে উদ্ধার করা হয়েছে মোহাম্মদ সিনোয়ারের মরদেহ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও দাবি করেছেন সিনোয়ারের মৃত্যুর জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। জর্ডানে চিকিৎসা শেষে গাজায় ফেরত পাঠানো হয়েছে 17 শিশুকে, কিন্তু তাদের অনেকেরই সম্পন্ন হয়নি চিকিৎসা, দরকার ফলো আপ। যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে সম্পন্ন হবে তাদের সেবাদান, তা নিয়ে চিন্তিত অভিভাবকরা। প্রয়োজনীয় ওষুধ, খাবার ও ভালো পরিবেশ না থাকায় অসুস্থ শরীর নিয়েই মানবেতর জীবনযাপন করছে শিশুগুলো। যে কোনো সময় ঘটতে পারে স্বাস্থ্যের অবনতিও। হৃদরোগে আক্রান্ত 5 মাস বয়সী শিশু নেভিন জন্ম তার এমন এক স্থানে যেখানে টার্গেট করে নিয়মিত হত্যা করা হচ্ছে শিশুদের। বেঁচে থাকায় যেখানে এক সংগ্রাম, সেখানে তার চিকিৎসার চিন্তা তো কল্পনাতীত। গাজায় জন্মানো এ কন্যা শিশু ও তার মাকে কিছুদিন আগে জর্ডান পাঠানো হয় চিকিৎসার জন্য। সেখানে সফলভাবে সম্পন্ন হয় ছোট্ট নেভিনের ওপেন হার্ট সার্জারি। কিন্তু এখানেই তো চিকিৎসার শেষ নয়, পুরোপুরি সুস্থ হতে দরকার নিয়মিত ফলো আপ। জর্ডান সরকারের কাছে নেভিনের মায়ের অনুরোধ ছিল তাদেরকে যেন আরও কিছুদিন থাকতে দেয়া হয় সেখানে, কারণ গাজায় ফিরে কোনোভাবেই সম্ভব নয় শিশুটির চিকিৎসা চালিয়ে যাওয়া। উল্টো বোমা ও নানা যুদ্ধাস্ত্রের শব্দে হতে পারে স্বাস্থ্যের অবনতি। কিন্তু মঞ্জুর করা হয়নি তার এই আবেদন। ফেরত পাঠিয়ে দেওয়া হয় গাজায়, কারণ সীমিত এ সেবা গ্রহণের সুযোগ। নেভিনকে ফেরত পাঠালেই কেবল তার জায়গায় চিকিৎসার সুযোগ পাবে গাজার আরেকটি শিশু। সন্তানের স্বাস্থ্য নিয়ে এখন খুবই চিন্তিত শিশুটির মা বাবা। যখন বলা হলো আমার মেয়েকে নিয়ে গাজায় ফিরতে হবে, ভীষণ অবাক হয়েছিলাম, কারণ ওর চিকিৎসা এখনো শেষ হয়নি।
একজন রোগী হিসেবে ওর সেবা পাওয়ার অধিকার রয়েছে। এখানে এখনো যুদ্ধ চলছে, পরিস্থিতি খুবই ভয়াবহ, বিশুদ্ধ পানিও নেই, খুব সহজেই ও আবার অসুস্থ হয়ে পড়তে পারে। এখানে আমার মেয়ে গরম আবহাওয়ায় একটি তাঁবুর মধ্যে আছে, চারপাশে মাছি আর ভাইরাস, কোনো ওষুধ নেই। আমার সন্তানের চিকিৎসা, ডায়পার ও দুধ দরকার। তার হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে, সে রোগের ওষুধও গাজায় পাওয়া যায় না। যদি এখানে চিকিৎসার সুযোগ থাকতো তাহলে আমি কখনোই তাকে বিদেশ পাঠাতাম না। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সম্প্রতি ঘোষণা দেন ফিলিস্তিনের 2000 শিশুকে চিকিৎসা দেয়া হবে তার দেশে। এর অংশ হিসেবেই প্রথম দফায় অভিভাবক সহ 33 শিশুকে পাঠানো হয়েছিল দেশটিতে, কিন্তু চিকিৎসা শেষে ইতোমধ্যে গাজায় ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে 17 শিশুকে। নেভিনের মতো তাদের অনেকেরই এখনও পুরোপুরি শেষ হয়নি চিকিৎসা, তার আগেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে যুদ্ধবিধ্বস্ত ভূমিতে। তবে শিশুদেরকে যুদ্ধবিধ্বস্ত এলাকায় জোরপূর্বক ফিরিয়ে দেয়াকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছে মানবাধিকার সুরক্ষা সংগঠনগুলো। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই। কোনো পরিস্থিতিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামানো হবে না। পরমাণু ইস্যুতে ওয়াশিংটনের সাথে আলোচনার মাঝেই এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো লিখিত প্রস্তাব পায়নি বলেও জানিয়েছে খামেনি প্রশাসন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্প বিকাশের অংশ। কোনো পরিস্থিতিতেই এটি নিয়ে আলোচনার সুযোগ নেই। আমাদের পারমাণবিক শিল্পের নিরবিচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিতে এটি অপরিহার্য, যা ইরানি বিজ্ঞানীদের কয়েক দশকের কঠোর পরিশ্রমের ফসল। যুদ্ধবিরতি ইস্যুতে শিগগিরই মুখোমুখি বৈঠকে বসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফোন আলাপে নানা ইস্যুতে আলোচনার সময় এমনটি জানিয়েছেন দুই নেতাই। যুদ্ধবিরতি কার্যকরে যে কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে তাগিদ দেন ট্রাম্প পুতিন। তবে যুদ্ধবিরতি চাইলেও রাশিয়ার চাপে নিজেদের অঞ্চল থেকে সেনা হটাবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ভ্যাটিকানে যুদ্ধবিরতির আলোচনার জন্য রাশিয়া ও ইউক্রেনকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ লিও। ইস্তাম্বুল বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতির পর ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের আলোচনা নিয়ে দেখা দেয় শঙ্কা। শান্তি প্রক্রিয়ার সব উদ্যোগই ভেস্তে যাওয়ার উপক্রম হয়। এ অবস্থায় সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রায় 2 ঘন্টা ফোনে আলাপ করেছি। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যার সমাধানে ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাবের জন্য তাকে ধন্যবাদ জানাই। ইউক্রেনের সাথে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া, সেজন্য কার্যকর সকল পদক্ষেপ নিতেও প্রস্তুত। জেলেনস্কি খুবই দৃঢ়চেতা একজন ব্যক্তি। তার সাথে কথা বলা সহজ না হলেও এই দফায় যুদ্ধ বন্ধ করতে সে রাজি। একই মত পুতিনেরও। যদিও এটি ইউরোপের বিষয়, তবুও আমার মনে হয় সংঘাত সমাধানে সাহায্যের হাত বাড়ানো উচিত। এদিকে যুদ্ধবিরতি চাইলেও রাশিয়ার চাপে নিজেদের অঞ্চল থেকে সেনা হটাবেন না বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে গতকাল 2 দফায় কথা হয়েছে আমার। প্রথমটি যুদ্ধবিরতি নিয়ে, দ্বিতীয় দফায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আমরা রাজি, তবে ইউক্রেনের ভূমি দখল ও সেনা হটানো নিয়ে কোনো রকম আপোষ মানব না আমরা। যুদ্ধবন্ধের পক্ষে মধ্যস্থতায় আগ্রহ দেখিয়েছেন নবনির্বাচিত পোপ লিও। জানান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত ভ্যাটিকান। পোপ লিওর এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন ইতালি, ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোর প্রধানরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ফার্স্ট লেডি মেলানিয়াকেই বেশি পছন্দ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠাট্টার ছলে একথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তি পরিচয় নকল করে ডিপফেক পর্নোগ্রাফি তৈরির বিরুদ্ধে আইন পাশ করানোর নেতৃত্ব দিয়েছিলেন মেলানিয়া ট্রাম্প। এ বিষয়ে হোয়াইট হাউসে বিল সইয়ের সময় কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দীর্ঘ ফোনালাপ করেছেন তিনি। সে সময় এই মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট, জানিয়ে মজা করে এমন কথা বলেন ট্রাম্প। মেলানিয়ার মতো নিষ্ঠাবান ও সহানুভূতিশীল ফার্স্ট লেডি পেয়ে আমেরিকা ভাগ্যবান। সে খুবই দায়িত্ববান নারী। এমনকি পুতিন বলেছেন তিনি আমার স্ত্রীকে যথেষ্ট সম্মান ও পছন্দ করেন। আমি তখন তাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করি। তিনি জানান তিনি আমার চেয়ে বেশি আমার স্ত্রীকে পছন্দ করেন। আমি জানি না বিষয়টি কিভাবে নিব, তবে আমি এতে কিছু মনে করিনি।
পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কমপক্ষে 12 সন্ত্রাসী নিহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে দুদিনের অভিযানে তাদের প্রাণ যায়। এ সময় গোলাগুলিতে নিহত হয় দেশটির নিরাপত্তা বাহিনীর 2 সদস্য। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। জানানো হয় নিহতরা সবাই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী টিটিপি এবং BL এর সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্য দুটির বিভিন্ন স্থানে চালানো হয় অভিযান। দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান বা টিটিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আফগান সীমান্তবর্তী রাজ্যগুলো। ইসলামাবাদের অভিযোগ, গোপনে সন্ত্রাসীদের মদত দিয়ে আসছে নয়াদিল্লি। গেল 5 মাসে প্রায় 300 সন্ত্রাসী হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। ট্যাটু বিড়ম্বনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা হঠাৎই শরীরের উল্কি মুছে ফেলার হিড়িক তৈরি হয়েছে সেখানে। মূলত পাক ভারত উত্তেজনার জেরে নিরাপত্তা বাহিনীর অভিযান বেড়েছে কাশ্মীরে। শরীরে আঁকা ছবি, উক্তি, প্রতীক, বন্দুকসহ বিভিন্ন চিহ্নের কারণে সন্দেহের নজর পড়েছে অনেকের দিকে। জিজ্ঞাসাবাদ বা হয়রানির শিকারও হতে হচ্ছে অনেককেই। এ কারণেই আতঙ্কিত বাসিন্দাদের ভিড় বাড়ছে ট্যাটু রিমুভাল পার্লারগুলোয়। মুক্তির প্রত্যাশায় যে হাতে লেখা হয়েছিল আজাদি, আঁকা হয়েছিল রাইফেল, জীবন সংশয়ে আজ নীরবে মুছে ফেলা হচ্ছে সে উল্কি। সরকারের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক হিসেবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের শরীরে উল্কি বা ট্যাটু আঁকার প্রচলন দীর্ঘদিনের। সম্প্রতি পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে তৈরি পাক ভারত উত্তেজনার জেরে অঞ্চলটিতে ভারতীয় সেনাদের দমন-পীড়ন ধরপাকড় বেড়েছে। এ পরিস্থিতিতে শরীরে ট্যাটু থাকার কারণেও সেনাবাহিনীর রোষানলে পড়ছেন অনেক সাধারণ মানুষ। কেবল উল্কির কারণে দীর্ঘ সময় চেকপয়েন্টগুলোতে আটকে রাখা, জিজ্ঞাসাবাদ, তল্লাশিসহ হয়রানির শিকার হচ্ছে স্থানীয়রা। ভয়ে ট্যাটু বা উল্কি মুছে ফেলার উদ্যোগ নিয়েছে অনেকে। ট্যাটু পার্লারগুলোয় ভিড় করছেন তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। গতকালই আমার কাছে শরীরে AK-47 রাইফেল আঁকা ট্যাটু মুছে ফেলতে আসে একটি ছেলে। বর্তমানে নাজুক পরিস্থিতির কারণে তাকে ট্যাটু মুছে ফেলতে বলেছে তার পরিবার। অনেক বন্ধু ট্যাটু দেখে উৎসাহী হয়ে নিজের শরীরেও এঁকেছি। কখনো ভাবিনি যে সামান্য একটা ট্যাটুর কারণে আমাকে এভাবে জিজ্ঞাসাবাদ করা হবে আর তা মুছে ফেলতে বাধ্য করা হবে। শখের ট্যাটুর জন্য রাজনৈতিক কিংবা ধর্মীয় বিষয়ের বদলে এখন ছোটখাটো নকশা, অর্থপূর্ণ লেখা কিংবা বিভিন্ন প্রাণীর অবয়ব বেছে নিচ্ছে কাশ্মীরের সাধারণ মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আরও একটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার অঞ্চলটির পুঞ্চ জেলায় ভারতের সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি ধ্বংস করেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে বোমাটি ভারত পাকিস্তান সংঘাতের সময় পুঞ্চ জেলার একটি গ্রামে পাওয়া গিয়েছিল। এর আগে গত রবিবার ভারতের সেনাবাহিনী জানিয়েছে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় অন্তত 42টি অবিস্ফোরিত বোমা ধ্বংস করা হয়েছে। দাবি সবগুলোই সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান থেকে ছোড়া হয়েছিল। রেমিটেন্স সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিতর্কিত বিল ঘিরে উদ্বেগ যেন বাড়ছেই। তুমুল উত্তেজনার মধ্যেই দেশটির বাজেট বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে খুবই স্বল্প ব্যবধানে পাশ হয়েছে বিলটি। রোববার উত্থাপন করা হয়েছে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। সেখানে পাশ হলে চূড়ান্ত আইনে পরিণত হতে সিনেটে উত্থাপন করা হবে বিগ বিউটিফুল নামের বিলটি। আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের নিজ দেশে রেমিটেন্স পাঠানো অনেকটা ব্যয়বহুল হয়ে উঠবে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের 5% কর দেওয়ার বিধান রেখে বিলটি উত্থাপন করে ট্রাম্প প্রশাসন। অন্তর্ভুক্ত করা হয় গ্রিন কার্ড কিংবা H-1 ভিসাধারীদেরও। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।